আদিল মির্জাজ বিলাভড লিখেছেন নাবিলা ইশক। পর্ব সংখ্যা ৩। রোজা দু হাঁটু ভেঙে বসেছে ফ্লোরে। ওভাবেই হৃদির নরম সরম শরীরটা বুকের ভেতর আগলে নিয়েছে। যত্নের সাথে মাথা বুলিয়ে দিচ্ছে অনবরত। বড় করে শ্বাস টেনে নিয়ে ওর আদুরে মুখে চুড়ে থেমে থেমে ছোটোখাটো চুমু বসালো। রীতি কেমন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে তার গাল। নীরবে মুখটা বাড়িয়ে ডুবিয়ে রাখলো গলার ভাঁজে। অনেকক্ষণ কোনো কথাই বলল না মেয়েটা, এভাবেই থাকলো। এবারে রোজা ওকে কোলে নিয়ে উঠে দাঁড়ালো। ওর পা দুটো তখন তার পাতলা কোমর জড়িয়ে রেখেছে। রীতি ভীষণ অভিমান নিয়ে ফিসফিস সুরে প্রশ্ন করলো, কেন আসনি গতকাল? আই মিসড ইউ আ লট। রোজা অনুশোচনায় ভোগে, তীর করে কাঁপে ঠোঁটজোড়া। কেমন এক সূক্ষ্ম যন্ত্রণা হয় বুকের ভেতর। অথচ সামনে এই কাজটা পুরোপুরি ছেড়ে দেওয়ার কথা, রীতিকে ভুলে যাওয়ার কথা চিরতরে। আর সে একটা দিন এই মুখটা না দেখে যেমন ভেঙে পড়েছে, কিভাবে থাকবে রীতিকে ছাড়া? দিনের পর দিন, মাসের পর মাস। অমন বাচ্চা বাচ্চা কণ্ঠের অভিমানে রোজার অনুশোচনা গাঢ় হয়। ঠোঁট ছোঁয়ালো হৃদির চুলে। ওকে কোলে নিয়েই সোফায় বসতে বসতে বলল, একটু ব্যস্ত ছিলাম সোনা। তুমি কি করেছো গতকাল সারাদিন? রীতি মুহূর্তে উচ্ছ্বাস নিয়ে বলতে থাকলো গতকালের সব কিছু। বাবার সাথে কোথায় কোথায় গিয়েছে, কি করেছে সব। রোজা মন দিয়ে শুনল। ওর কথার মধ্যে ছোট ছোট করে সেও কথা বলছে, জবাব দিচ্ছে ওর উচ্ছ্বাস বাড়াতে। এতে মেয়েটার আনন্দের শেষ নেই। লিভিং রুমের বড় দেয়াল ঘড়িতে এক পলক তাকালো, ঘড়ির কাঁটা ৬টা ছুঁয়েছে। সময় হয়েছে রীতিকে ফ্রেশ করিয়ে তৈরি করে স্কুলের জন্য রওনা হওয়ার, না হলে আবার দেরি হয়ে যাবে। সম্ভবত গতকাল মেয়েটা স্কুলে যায়নি, তাই আর সময় অপচয় করল না। গল্প করতে থাকা হৃদিকে কোলে নিয়েই সিঁড়ি বেয়ে উঠে গেল দোতলায়। করিডোর বেয়ে হাঁটতে হাঁটতে নিচে চোখ রাখতেই দেখলো লিভিং রুমে শান্ত দাঁড়িয়ে আছে রোবটের মতো, ঠিক সোফার পেছনে। রোজা আশ্চর্য হয়ে গেল, হতবাক হলো। কখন এলো? এতক্ষণ যে সে লিভিং রুমের সোফাতেই বসেছিল, কারো অস্তিত্বটুকু অনুভব করেনি। এই পর্যায়ে এসে বডিগার্ড সম্পর্কে তার ধারণা মাত্র বাড়ল। এমন নিঃশব্দেও মানুষ আসা যাওয়া করতে পারে? ভয়ঙ্কর। শান্ত এতক্ষণ মাথা নুইয়ে রাখলেও এবার তাকালো। রোজার চোখে চোখ পড়তেই হাসলো, উচ্চস্বরেই বলল, গুড মর্নিং মিস রোজা, ইটস নাইস টু সি ইউ। রোজা বোকার মতো তাকিয়ে থেকে কোনো রকমে গুড মর্নিং আউড়ে রীতিকে নিয়ে রুমে ঢুকে গেল। রীতিকে নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকলো। দাঁত ব্রাশ করা, মুখ ধোয়া মেয়েটা নিজে নিজেই করতে পারে, তবে আজ স্বেচ্ছায় কিছু করতে চাইছে না, আর না চাইছে কোল থেকে নামতে। বাধ্য হয়ে ওকে কোলে নিয়েই সে দাঁত ব্রাশ করে মুখ ধুইয়ে দিল। তক্ষুনি মরিয়ম বেগম ব্রেকফাস্টের ট্রলি ঠেলে ঢুকলেন। মিষ্টি করে হেসে বললেন, গুড মর্নিং প্রিন্সেস, আজকে মন ভালো তো? হৃদি খানিক লজ্জা পেল। মুখটা আড়াল করতে চেয়ে আর চোখে রোজার মুখের দিকে তাকাতেই রোজা শব্দ করে হেসে ফেলল। ওর ফুলো গালে ঠোঁট ডুবিয়ে দিল। মরিয়ম বেগমও হাসছেন। খাবার সাজাতে সাজাতে বললেন, গতকাল সারাদিন জুড়ে ভীষণ আপসেট হয়েছিল তোমার জন্য। রোজার ভেতরটা হাওয়া মিঠাইয়ের মতো নরম হয়ে এলো। বুকের কাছে থাকা বাচ্চাটাকে সারা জীবন নিজের কাছে খুব করে রাখতে ইচ্ছা করলো। বুকের মধ্যে রেখে আদরে আদরে সারা জীবন পেরোতে ইচ্ছা করে তার। মন তো কত কিছুই চায়, চাইলে কি আর পাওয়া যায়? সব সময় মনের কথা শোনা উচিত না। মাঝে মাঝে মস্তিষ্কের কথা, পরিবারের কথা, ভবিষ্যতের কথা ভাবা উচিত। রীতিকে স্কুল ড্রেস পরাতে নিয়ে অন্যমনস্ক হয়েছিল রোজা। রীতি দেখছিল কাছ থেকে। হঠাৎ করে মাথাটা এগিয়ে রোজার ঠোঁটে শব্দ করে চুমু খেলো। আকস্মিক এমন হওয়াতে রোজা ভ্যাবাচাকা খেলো। রীতি ফিসফিস করে বলল, স্নো হোয়াইট, তোমার লিপস কি প্রিটি, আই ওয়ানা কিস দেম। রোজার ভাবনারা মুহূর্তে উড়ে গেল ফানুসের মতো। সেও পালাক্রমে রীতির রক্তিম ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়। মরিয়ম বেগম পাশ থেকে মুচকি হেসে দেখছিল এই মিষ্টি মুহূর্তটুকু। হঠাৎ আঁতকে ওঠে রোজা। ঘড়ির কাঁটা 6টা 30, 7টা ছুবে বলে। দ্রুত হৃদিকে ব্রেকফাস্ট করাতে চাইলে সেখানেও হৃদির দুষ্টামি লেগেই আছে। বাচ্চাটার মুখ থেকে আজ যেন হাসি সরছেই না। এত হাসছে কেন? এমন প্রাণ খোলা হাসি দেখে রোজার সকালটাই ঝলমলে হয়ে উঠল। দুজন উচ্ছ্বাস নিয়েই ব্রেকফাস্ট করলো। তারপর রীতিকে নিয়ে রুম ছেড়ে বেরিয়ে এলো। পেছনে মরিয়ম বেগম রীতির ব্যাগ নিয়ে আসছেন।
রোজার চোখ পড়ল লিভিং রুমে। পিনপতন নীরবতা জিইয়ে রেখে সোফায় বসে আছে আদিল মির্জা। আজ আর ফুল ছুটে নেই, লুজ জিন্সের সাথে গায়ে সাদা শার্ট জড়ানো, কোলে ল্যাপটপ, আর পেছনে শান্ত এলেন সহ আজ স্বপন আর ক্লান্তও দাঁড়িয়ে আছে। তাদের মুখের অবস্থা অবর্ণনীয়। রোজা ওদিকে আর মাথা ঘামালো না। সিঁড়ি বেয়ে নিচে নেমে রীতিকে ছেড়ে দিল। রীতি হেসে ছুটল সোফার দিকে, তোতা পাখির মতো বলল, গুড মর্নিং ড্যাডি। রোজা দাঁড়িয়ে থাকলো দূরত্ব রেখেই। এগিয়ে গিয়ে শুভ সকাল জানানোর প্রয়োজন বোধ করল না। মরিয়ম বেগমের হাত থেকে এ যাত্রায় স্কুল ব্যাগটা নিজের কাছে নিল। আদিল মেয়েকে উড়তে বসিয়ে আনমনা পর্যবেক্ষণ করলো ওর চুলে। ওর হেয়ারস্টাইলটা কি কমপ্লিকেটেড আর প্রিটি হেয়ারস্টাইল। মর্নিং মাই চাইল্ড, ইউ লুক সো হ্যাপি। হৃদি খিলখিল করে হেসে জানায়, আই অ্যাম সো হ্যাপি। আদিল জেনেও প্রশ্ন করে, কেন এত হ্যাপি? হৃদি ঠোঁটে ঠোঁট চেপে হেসে হিসিস করে বলে, তুমি জানো তো। আদিল তাকিয়ে আছে মেয়ের হাস্যোজ্জ্বল মুখের দিকে। রোজা তখনই তাকালো, বলতে চাইলো দেরি হচ্ছে স্কুলের জন্য, এক্ষুনি বেরোতে হবে, অথচ কথা গলায় আটকে থাকলো। পরবর্তী দৃশ্যে হৃদির ঠোঁটে চুমু খেয়ে আদিল বলল, স্কুলে যাও, দেরি হচ্ছে। হৃদি পাল্টা তার বাবার ঠোঁটে গভীরভাবে চুমু খেয়ে কোল থেকে নামলো দ্রুত। দৌড়ে এসে ধরল কিংকর্তব্য বিমূঢ় রোজার হাত। রোজা পলক ফেললো, চোখে চোখ পড়ল আদিল মির্জার সাথে। ওই লোক এক মুহূর্তের জন্য তার ঠোঁটের দিকে চেয়ে দৃষ্টি সরিয়ে ফেলল। সঙ্গে সঙ্গে কেমন অস্বস্তিতে রোজার দম বন্ধ হয়ে এলো। চটজলদি হৃদিকে নিয়ে বেরোতে উতলা হলো, যেন কোনো সিংহ তাকে তাড়া করেছে পেছনে। শান্ত আর এলেনের চোখ কপালে, তাদের মুখ হা হয়ে আছে। দুজনের স্বাভাবিক হতে সময় লাগলো। শান্ত আর চোখে তাকালো ট্যাবলেটের সিসিটিভির ফুটেজের দিকে। আদিল নির্বিকারভাবে ট্যাবলেট বন্ধ করে উঠে দাঁড়ালো, সিঁড়ি ধরল। এলেনের চোয়াল ঝুলে এসেছে। ঝুলে যাওয়া চোয়াল নিয়েই বসের পেছনে কদম বাড়ালো। এলেনের চোয়াল ঝুলে আসা বোধ হয় এই প্রথম, অথচ এই বিষয় নিয়ে মজা উড়ানোর মতো মস্তিষ্ক আপাতত শান্তর নেই। এলেন বোকার মতো তাকালো পাশাপাশি হাঁটা শান্তর দিকে। প্রশ্ন করলো চাপা স্বরে। বস দ্রুত এসে বসলো লিভিং রুমে, কোনো কারণ ব্যতীত। এখন আবার উপরে উঠছে। শান্ত চোখ পিটপিট করে কোনো রকমে আওড়ালো। তখন বস প্রিন্সেসকে চুমু আর বলতে পারল না। আদিল মাথা ঘুরিয়ে তাকাতেই দুজন চুপ হয়ে গেল। এক মুহূর্তে বনে গেল আদিল মির্জার গুরুগম্ভীর অনুভূতিহীন পার্সোনাল বডিগার্ড। রোবটের মতো পিছু পিছু এসে দাঁড়ালো রুমের সামনে। এভাবে নির্বিকার থাকলেও ভেতরে শান্ত অশান্ত বটে। একটা অজানা স্ক্যান্ডেল ঘটে গেছে। ও মাই গড। রোজা দাঁড়িয়ে আছে গাড়ির সামনে। এতক্ষণ অবশ্য ভেতরে বসেছিল, এখন হৃদির স্কুল ছুটি হওয়ার সময় বলেই বাইরে এসে দাঁড়িয়েছে, দৃষ্টি তাক করা বন্ধ গেটের দিকেই। ধ্রুব পাশে এসে দাঁড়িয়ে আছে পাহারা দেবার মতো করে। গেট খুলে দেওয়ার অনেকক্ষণ পর রীতি পেরিয়ে এলো তার শিক্ষিকার হাত ধরে। ওর স্কুল ব্যাগটা শিক্ষিকার হাতে। রোজাকে দেখেই হাত নাড়ালো মেয়েটা, মুখ ভরে কেমন হাসছে। রোজা হেসে এগিয়ে গিয়ে রীতির স্কুল ব্যাগটা নিল শিক্ষিকার হাত থেকে। বিদায় জানিয়ে রীতিকে নিয়ে উঠে বসলো গাড়িতে। রীতি মুহূর্তে রোজার কোলে উঠে বসলো। সারাটা রাস্তা তোতা পাখির মতো বলতে থাকলো স্কুলের কাহিনী। রোজা নরম চোখে চেয়ে মন দিয়ে শুনল পুরোটা সময় যাবৎ। তাদের গাড়িটা সবে এসে থামলো মির্জা বাড়ির সামনে। তিতান আর থোর কোথা থেকে যেন চেঁচামেচি করতে করতে ছুটে এলো গাড়ির সামনে। রীতি ওদেরকে দেখে আরও আনন্দের সাথে নেমে গেল রোজার আটকানোর আগেই। নেমে কুকুর দুটোকে হাত বাড়িয়ে আদর করছে, আর অমন জলদস্যুর মতো দেখতে কুকুর দুটো আহ্লাদে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। এ দৃশ্যে সামান্য ঢোক গিলল রোজা। সে আসলে এমনিতেই কুকুর ভয় পায়। রাস্তাঘাটের সাধারণ কুকুরগুলো এড়িয়ে চলে, সেখানে এমন দানবের মতো কুকুর দুটোকে দেখলে তার আত্মায় আর পানি থাকে না, হাত পা ঝিমঝিম করে। রোজা ভয়ে বেরোতে পারছিল না। ওদিকে হৃদি সামনে ডাকছে, স্নো হোয়াইট, তাড়াতাড়ি বেরিয়ে আসো, দেখো তিতান আর থোর কেমন দুষ্ট হয়ে গেছে। রোজা আবারও ঢোক গিলল। ওদিকে ধ্রুব গাড়ির দরজা খুলে ধরে আছে তার জন্য, অথচ সে বেরোচ্ছে না। অনেকটা সময় অপচয় করার পর অবশেষে বেরোলো। সে বেরোতেই শান্ত কুকুর দুটো ঘেউ ঘেউ শুরু করে দিল। রোজা আতঙ্কে দুপা পিছোতে চেয়েও পারল না। ভয় পেলেই সমস্যা, কাউকে তো ওরা আক্রমণ করছে না, রোজাকেও করবে না। নিজেকে নিজে বুঝিয়ে স্বাভাবিক হতে চাইল, অথচ অবুঝ রীতি দু হাতে থোরের গলা জড়িয়ে গদগদ হয়ে ডাকলো, স্নো হোয়াইট,
কাম অ্যান্ড টাচ হিম, সি দে আর সো সুইট। রোজার ভেতরটা কেঁদে উঠল, নিজেকে স্বাভাবিক রাখা কষ্টের হয়ে উঠল এবার। কোনো রকমে আওড়ালো, প্রিন্সেস লেটস গো ইনসাইড। হৃদয়ে ফিরে তাকালো, হেসে হেসে হাত নাড়িয়ে ডাকলো, আরে আসো না, আসো। রোজা বাধ্য হয়ে চোখ মুখ খিচে কয়েক কদম এগোলো। তিতান দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে রোজার দিকে। রোজা ভয়ে এইটুকুন হয়ে গেল, আর এগোতে পারলো না। ওদিকে রিদি নিজেই থোরের কলার টেনে রোজার কাছে নিয়ে আসলো। থোরের পশম ছুঁয়ে বলল, দেখো ওর পশম কত নরম হয়ে গেছে। রোজা কম্পিত হাত বাড়িয়ে ছুঁয়ে দিল কুকুরের মাথাটা। অমনি কুকুরটা মাটিতে শুয়ে পড়ল আহ্লাদে। তার কাণ্ড বুঝিয়ে দিচ্ছে সে আরও আদর চাচ্ছে। রোজার সাহস বাড়ে এতে কিঞ্চিত। বরাবরই ভয় পাওয়ারকে এবার জয় করে সে দু পায়ে ভর দিয়ে বসে ইতস্তত করে আরেকবার মাথা বুলিয়ে দিতেই থোর নিজের মাথাটা আরও এগিয়ে দিল। এত বড় শরীরের কুকুরটা মুহূর্তে বাচ্চা হয়ে গেল। মোটেও আর ভয়ঙ্কর লাগছে না তাকে। ভয়টা একটু কাটতেই হৃদির সাথে সামনের কুকুর দুটোকে রোজা আদর করতে লাগলো। এই পর্যায়ে হাসলো, আনমনে আওড়ালো, দেখো কত ভয়ঙ্কর অথচ পুরো বাচ্চা সুলভ। আদিলের হাতের সিগারেটটা জ্বলতে জ্বলতে আঙুলের চামড়ায় লাগতেই তার ধ্যান ভাঙল। দৃষ্টি ফিরিয়ে আনলো গার্ডেনের দৃশ্য থেকে। আঙুলের দিকে তাকিয়ে দেখলো সিগারেট পুড়ে শেষ হয়ে গেছে। সিগারেট ফেলে দিয়ে ফের তাকালো। রীতি হাসছে, পাল্লা দিয়ে হাসছে মিস রোজাও। শান্ত আর এলেনও বারান্দায় দাঁড়িয়ে আছে আদিলের ঠিক পেছনে, হাতে ফাইলস। কাজ রেখে হঠাৎ করে এখানে এসে দাঁড়ানোর মানে পরিষ্কার হতেই এলেন কিছুক্ষণের জন্য চোখ বুঝল। পর মুহূর্তেই থমথমে কণ্ঠে বলল, বস, মিস রোজাকে তুলে আনি। অ্যালেন সবসময় দেখে এসেছে এবং জেনে এসেছে আদিল মির্জা যা চায় তা আদায় করে নেয়, বাই হুক অর বাই ক্রুক। তাই দেরি করে হলেও যখন এলেন বুঝতে পেরেছে তার বস মিস রোজাকে চাচ্ছে, তার মনে হয়েছে মিস রোজা ভালোই ভালোই না মানলে সোজা তুলে নিয়ে আসা হবে, প্রয়োজনে আটকে রাখা হোক। দিন শেষে বস যেই নারীকে খুব করে চাচ্ছে তাদের হাতের খুব কাছে রেখে এমন উপোস থাকার কোনো কারণ নেই। এত ভাবাভাবির কি আছে এখানে? কেন তার বস অপেক্ষা করে থাকবে? সিসিটিভি ফুটেজে কিংবা লুকোচুরি করেই বা দেখবে কেন? তুলে আনলেই তো হয়। আদিল মির্জা চেয়েছে আর সেটা পায়নি এমন কখনো হয়েছে নাকি? হয়নি তো। কদিন ধরে মাথায় ঘুরপাক খাচ্ছে প্রশ্নটি, আজ কেমন মুখ ফসকে বেরিয়ে গেল। মুখটা কি শান্তকে অনুকরণ করছে নাকি? এলেন আর চোখে তাকাতেই দেখলো শান্ত ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, কিছুটা সরেও দাঁড়িয়েছে তার থেকে। তারটা কিরমির করে উঠল এলেনের। এ যাত্রায় আদিলও ফিরে তাকিয়েছে। মুহূর্তে বেচারা সতর্ক হয়, বসের দৃষ্টি গম্ভীর অথচ নির্বিকার। আর চোখে নজর রাখছে এলেনের হাত দুটোর উপর। তাদের উপর রাখলেই প্যান্টের বেল্ট দিয়ে মারার মতন অঘটন অনেকবার ঘটিয়েছে, আবার না ঘটাক। তবে তেমন কিছুই হলো না। আদিল পুনরায় মাথা ঘুরিয়ে দৃষ্টি বাগানে রেখেছে। এতক্ষণ যাবৎ গলায় শ্বাস আটকে ছিল এলেনের। এ যাত্রায় আটকে রাখা শ্বাসটুকু ফেলল। তখনই আদিলের শান্ত ধীর স্বর শোনা গেল, লেটস টেক ইটস নো। শান্ত হকচকিয়ে উঠল। তখনই জিজ্ঞেস করতে মন উতলা হয়ে এলো, হোয়াট ইউ ওয়ানা টেক ইউ স্নো বস? তবে সাহস হলো না। এলেনও আর একটি টু শব্দ করেনি। তার শুধু চোখে ভাসছে বসের তীক্ষ্ণ দৃষ্টি। কবে যেন বস তার গলাটা টিপে ধরে। ভবিষ্যতে মুখ সামলে কথা বলতে হবে। ও সময় আদিলের ফোনটা বেজে উঠল। ফোনটা সোফার সামনে টি টেবিলের উপরে ছিল। এলেন গিয়ে ফোন এলে বাড়িয়ে ধরল, তাকালো না স্ক্রিনের দিকে। অথচ শান্ত ঘাটটা কাত করে ঠিকই দেখে নিয়েছে। কল করেছে ম্যানেজার আনোয়ার খন্দকার। নামটা দেখেই তার চোখ মুখ কুঁচকে এলো। আদিল না ফিরেই বাড়িয়ে ধরা ফোনটা হাতে নিল, রিসিভ করে কানে ধরল। দৃষ্টি তখনও বাগানেই। মিহি বাতাসে দুলছে মিস রোজার চুল। সেই চুল এলোমেলো ভঙ্গিতে কানের পেছনে গুজে দু হাঁটু ভেঙে বসেছে ঘাসের উপর। সূর্যের আলোটা তীক্ষ্ণ না এই মুহূর্তে, ভীষণ মিষ্টি করে ছুঁয়েছে সুন্দর মুখখানি। তিতান আর থোরের সাথে আহ্লাদ করে হাসতে থাকা তার আর হৃদিকে অন্যরকম লাগছে। ওপাশে ম্যানেজার আনোয়ার কি বলল তা শোনা গেল না। তবে অনেকটা সময় নিয়ে আদিল আওড়ালো, শুড আই কাট হিজ লিটল ব্রাদার? ঘ্যাচং ঘ্যাচং।
শান্ত কান খাড়া করে শুনতে চাচ্ছিল, ওই সময় আদিল পুনরায় বলল, দেখি হোয়াট ইজ হি আপ টু। আদিল হাত নাড়িয়ে ইশারা করতে শান্ত আর এলেন বেরিয়ে গেল। শান্ত অবশ্য অনেকটা অনিচ্ছুকভাবে বেরিয়ে এসেছে। দরজার কাছে স্বপন দাঁড়িয়ে আছে। শান্ত আঁকাবাঁকা মুখের অভিব্যক্তি দেখে আস্তে করে জিজ্ঞেস করে, কি হয়েছে? শান্ত আওড়ায় আনমনে, বসের ময়ে ময়ে হয়ে গেছে। স্বপন হতবিহ্বল, বসের ময়ে ময়ে? তখনই আদিলের গভীর কণ্ঠস্বর ডাক পড়ে, শান্ত। শান্ত আটকে উঠে ঘাবড়ে যায়, বস কি শুনে ফেললো? ও মাই গড। এলেন দাঁতে দাঁত পিষে চাপা গলায় বলে, এবার তোর ময়ে ময়ে হয়ে যাবে। শান্ত কয়েকবার ধীর গলায় না 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 করতে থাকলো এবং ভিতরের দিকে এগিয়ে যাচ্ছে। মরিয়ম বেগম যখন লাঞ্চের ট্রলি ঠেলে রুমের ভেতর প্রবেশ করলেন, শুনতে পেলেন ওয়াশরুম থেকে ভেসে আসা হাসির আওয়াজ। রীতির প্রাণ খোলা হাসির আওয়াজ রীতিমতো প্রতিধ্বনি তুলছে। মরিয়ম বেগমের দৃষ্টি নরম হয়ে আসে, মিষ্টি করে হাসতে হাসতে টি টেবিলের ওপর লাঞ্চ পরিবেশন করতে থাকলেন। ওদিকে রোজা অসহায়। রীতিকে গোসল করাতে নিলেই ভীষণভাবে মুশকিলে পড়তে হয় তাকে। বাচ্চাটা এত দুষ্টামি করে, তার উপর আজ একটু বেশি করছে। গতকাল সে আসেনি বুঝি, এজন্যই এমন প্রতিশোধ নিচ্ছে মেয়েটা। অসহায় হয়ে এবার ওর চঞ্চল হাত দুটোকে থামাতে দ্রুত বড় তোয়ালে দিয়ে পুরো শরীরটাকেই পেঁচিয়ে নিল। পেঁচিয়ে কুলে তুলে নিল ঝটপট, এনে রাখলো নরম বিছানার উপর। রীতি দুপা ভাঁজ করে বসেছে। ওর গায়ে গোলাপি রঙের বাথরোব, ভেজা চুলগুলো হেয়ার ড্রায়ার দিয়ে শুকাতে শুরু করলো রোজা। এমন সময় রীতি হাপুস চোখে চেয়ে ধীরে প্রশ্ন করল, স্নো হোয়াইট, আর ইউ ফরগেটিং সামথিং? হেয়ার ড্রায়ারের তুমুল আওয়াজের মধ্যেও প্রশ্নটি স্পষ্ট শুনতে পায় রোজা। অবুঝের মতো নিজের কাজে ব্যস্ত থেকে জবাব দেয়, না তো, কি ভুলবো। রীতি আগ্রহী চোখে চেয়ে থেকে আবারও দৃঢ়ভাবে ফের বলে, মনে করার চেষ্টা করো। রোজা ভাবার অভিনয় করে কিছুক্ষণ। রীতির চকচকে দৃষ্টির সামনে পুনরায় অসহায়ভাবে মাথা নড়িয়ে বলল, কিছুই তো মনে পড়ছে না, কি ভুলে যাচ্ছি আমি। রীতির উজ্জ্বল মুখটা মুহূর্তে মিয়ে গেল কেমন। এই মিয়ে যাওয়া দেখে এক মুহূর্তের জন্য সহ্য করতে পারল না রোজা। তৎক্ষণাৎ হেয়ার ড্রায়ার বন্ধ করে পাশেই রাখলো। দ্রুত রীতির নাদুস নুদুস মুখটা আলতোভাবে হাতে নিয়ে আদর করে দিতে দিতে বলল, আমার প্রিন্সেসের জন্মদিন, আমি কিভাবে বলতে পারি? এটা কি সম্ভব? রীতি শব্দ করে হেসে উঠল। রোজার কোমর জড়িয়ে ধরে হাসতে হাসতে বলে, আমি জানি তোমার মনে আছে, আমি তো অভিনয় করছিলাম, আর তুমি বিশ্বাসও করে নিয়েছো। হাউ সিলি। রোজার চোখ দুটো বড় বড় হয়ে এলো। মিছি রাগ দেখিয়ে পর মুহূর্তে দু হাতে কাতুকুতু দিতে শুরু করলো। বিপরীতে রীতি হাসতে হাসতে বিছানায় লুটিয়ে পড়ল। চুলগুলো শুকিয়ে পাখির বাসার মতো হয়ে আছে। ক্রমান্বয়ে মাথা নাড়িয়ে বোঝাচ্ছে না কাতুকুতু না দিতে। রোজাও আর দেয় না। বাচ্চাদের অতিরিক্ত হাসাতে নেই, আপাতত ওকে লাঞ্চ করিয়ে ঘুম পাড়াবে। রীতি ঘুমিয়ে পড়লে সে একটা বই পড়বে বলে ভেবে রেখেছে। কাঁধ ব্যাগে বইটা কি রাখা হয়েছিল খেয়াল আসছে না। মাগরিবের আজান পড়েছে। রীতির ঘুম ভাঙেনি এখনো। বাচ্চাটার বুঝি রাতে ঘুম হয়নি। হাতে বইটা রেখে রোজা উঠে দাঁড়ালো। বিছানার কাছাকাছি এসে দেখলো রীতি ঘুমে বেহুশ প্রায়। ওঠার নামগন্ধ নেই। মরিয়ম বেগম নাস্তা দিয়ে গেছে কিছুক্ষণ আগে। রীতি ঘুমাচ্ছিল বলে ফিরে গিয়েছে। এ যাত্রায় ওর ঘুম না ভাঙলে রাতে মোটেও ঘুমাতে পারবে না। অগত্যা ইচ্ছের বিরুদ্ধে গিয়েই রীতিকে আদুরে গলায় ডাকলো। প্রথম ডাকে সারা শব্দ না করলেও দ্বিতীয় ডাকে ঠিকই চোখ মেলে তাকালো মেয়েটা। ঘুম থেকে উঠলেই কিছুক্ষণ ওর মন মেজাজ ভালো থাকে না। ওই সময়টা রোজার কাছে ঘাপটি মেরে ঝিমোতে পছন্দ করে। আজও তাই। কিছুক্ষণ রীতিকে কোলে নিয়ে পায়চারি করে রোজা ফ্রেশ করিয়ে চুল বেঁধে পরিপাটি করে বেরোলো রুম থেকে। মরিয়ম বেগম তাদের দেখে ডাইনিংয়ে নাস্তা পরিবেশন করতে ব্যস্ত হয়ে পড়লেন। রোজা আর চোখে আশপাশটা ভালো করে দেখে নিল। দুয়ারের দুটো বডিগার্ড ব্যতীত কাউকে দেখা যাচ্ছে না। যাক, শান্ত আর এলেনকে আশেপাশে দেখা যাচ্ছে না, অর্থাৎ এই মুহূর্তে আদিল মির্জা বাড়িতে নেই। ওরা নেই মানে আদিল মির্জাও নেই। রোজা কোনোভাবেই ওই লোকটার সামনে পড়তে চায় না। আজকের সকালের একটা বিষয় তাকে এখন অপ্রস্তুত করছে। অনিচ্ছুক অজানা ঘটনা, অথচ কেমন খারাপভাবে প্রভাব ফেলেছে তার উপর। নাকি রোজাই বেশি বেশি ভাবছে। বডিগার্ড আঙ্কেল ড্যাডি কোথায়? ক্লান্ত দুয়ারে দাঁড়িয়েছিল সৈনিকের মতো। রীতির প্রশ্নে নরম কণ্ঠে উত্তর করল, বস তো বেরিয়েছেন। কোনো প্রয়োজন প্রিন্সেস? টেল মি। রীতি মাথা নাড়িয়ে না বোঝায়, কোনো প্রয়োজন নেই। ও ফিরে গিয়ে বসলো রোজার কোলে। টেলিভিশন চলছে ডিজনিল্যান্ড।
রিদি মন দিয়ে তাই দেখছে, পাশাপাশি রোজার হাতে নাস্তাও করে নিচ্ছে। বেশ রাত করে ফেরা হয়েছে রোজার। ঘড়ির কাঁটা ঘুরছে 12টায়। বাড়িতে প্রবেশ করতেই তার চোখ কপালে উঠে গেল প্রায়। লিভিং রুমে জিহাদ বসে আছে, চোখ মুখ ফোলা, মুখের বাম পাশে নীল হয়ে আছে। রোজা আঁতকে উঠে ছুটে গেল ভিতরে, আর্তনাদ করে উঠল, কি হয়েছে? এই অবস্থা কেন তোমার? মারামারি করেছ? নিপা বেগম কাপড়ে বরফ পেঁচিয়ে ধরে রেখেছেন জিহাদের গালে। জিহাদ দুর্বলভাবে পড়ে আছে সোফার এক কোণে। রোজার প্রশ্ন কোনো রকমের জবাবে বলল, চৌরাস্তায় মাথায় অটোর জন্য দাঁড়িয়েছিলাম, হঠাৎ কয়েকটা গাড়ি ঘিরে ধরলো আমাকে। কোনো প্রশ্ন নেই, কথা নেই, কিচ্ছু নেই। কয়েকজন বেরিয়ে এসে আমাকে মেরে চোখের পলকে চলে গেল। রোজা হতবাক, এও সম্ভব? কারণ ছাড়া এমন কেউ করে? কাঁধ ব্যাগটা সোফা ফেলে রাখলো। নিপা বেগম কাপড়ে মোড়ানো বরফটা তার হাতে দিয়ে রান্নাঘরের দিকে ছুট লাগালো। তার জায়গায় রোজা বসে হালকা বরফ চেপে ধরল জিহাদের গালের নীল হয়ে আসা স্থানে। ছেলেটা মুহূর্তে মৃদুস্বরে আর্তনাদ করে উঠল। ব্যথায় জর্জরিত পুরো শরীর। রোজা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, গাড়ির নম্বর মুখস্থ করেছ? হুদাই কেন মারবে তোমাকে? আর মেরেই কেন পালাবে? তুমি কারোর সাথে লেগেছ? জিহাদ কারোর সাথে লাগেনি, নিজের জ্বালাতেই তো সে বাঁচে না, অন্যদের নিয়ে ঝামেলা করার সময় কোথায়? আর তারপরও সে তো মূল কথাটাই বলতে পারল না কাউকে। এসবই আবার বলা যায়? কিভাবে বলবে যে ওই লোকগুলো চাকু দিয়ে তার লিটল ব্রাদারকে কাটতে যাচ্ছিল? দেশে কি নতুন সন্ত্রাস নেমেছে যারা পুরুষের ছোট ভাইকে কেটে নিয়ে যায়? সকালেও তো সংবাদপত্র পড়লো, এমন কোনো খবর তো চোখে পড়ল না। জিহাদ বোধহয় ভয়ে কিছুদিন বেরোতেই পারবে না ঘর থেকে। চোখ বুজলেই ওই দৃশ্য ভেসে ওঠে। আতঙ্কে তার ঘুমও হবে না মনে হচ্ছে। আর বিশেষ করে ওই লোকটা যে খুব শেষের দিকে গাড়ি থেকে বেরিয়ে এসেছিল, সেই সোজা কেমন তার উপর পাড়া দিয়ে ধরল। কে ছিল লোকটা? কারা ছিল? কাদের নজরে কাড়ল সে? চিন্তায় জিহাদের দুটো চুল পেকে গেছে। এই কি মুসিবত! এমনিতেই তো কম মুসিবত আছে তার জীবনে।